তোরা তো একেবারে মেড ফর ইচ আদার। কেউ বলবে সম্বন্ধ করে বিয়ে হয়েছে? পারফেক্ট খোঁজ পেয়েছি বলো। বিয়ে এবার তুমিও করে ফেলো। বিয়ে? হ্যাঁ, বিয়ে মানেই তো বোঝা সত্যিকারের জীবন সঙ্গী পাওয়া একদম সহজ না। এবার আমাদের মতো মাই সোলমেট ম্যাট্রিমনিতে তুইও রেজিস্টার করা। ইয়েস। বাই দ্য ওয়ে, একমাত্র এখানেই অটোমেটিক ওয়েতে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের ভিত্তিতে সাইন্টিফিক ম্যাচ করা হয়। আর তাই বিয়েটা বোঝা নয়, বরং সঠিক বোঝাপড়ার মানুষের সাথেই হয়। এখান থেকে এত সহজে মনের মানুষ খুঁজে পাবো? খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অবশ্যই অ্যাপে ভিজিট করুন, তার পাশাপাশি আমাদের সর্ববিষয় জ্যোতিষটাও দেখতে থাকুন। টিভির পর্দার ওপার থেকে যেমন দেখছেন তেমনই দেখুন আপনার হাতের যে মুঠোফোনটা আছে সেটাতেও। সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে সার্চ করুন, আমাদের চ্যানেলের সার্ফেস আপনার সামনে আসবে, সেখানে চারপাশে একটা রেড কালারের সার্কেল থাকবে। তার মানে হচ্ছে এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান সেখানে লাইভ স্ট্রিম হচ্ছে। পরবর্তীতে এটাকে আমরা ভিডিও ফরম্যাটেও আপনাদের সামনে রাখবো, আপনারা সেটাও দেখতে পারেন। এবং অবশ্যই আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো কাছের মানুষকে আপনারা শেয়ার করবেন, সেটা অবশ্যই শেয়ার করুন এবং লাইক করতে থাকুন, কমেন্ট করতে থাকুন। তার পাশাপাশি যেটা জানানোর সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের মতো সবথেকে পছন্দের যে অনুষ্ঠান আপনাদের, সেই অনুষ্ঠানটা যখন পোস্ট হচ্ছে তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। সেটাকে একেবারে রাইট গ্রিন কালারের টিকমার্ক দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। জলদি সাবস্ক্রাইবটা করে ফেলুন, আর তারপর টিভির পর্দার সামনে বসে পড়ুন আমাদের অনুষ্ঠান দেখার জন্য। তবে শুরুতে যেটা বলার, যার অনুষ্ঠান, যার সঙ্গে আপনারা কথা বলতে চান এবং আপনি বলুন আমি বলুন, আমরা প্রত্যেকেই একেবারে মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনি, তিনি কিন্তু আপনাদের হাতের একদম সামনেও চলে আসছেন। আপনারা জানেন আমাদের নিচের স্ক্রলে যেটা যায় সেটা হচ্ছে দাদার কোন কোন বার কোথায় কোথায় চেম্বার থাকে, সেগুলো তো আপনাদের এতদিনে মুখস্থ হয়েই গিয়েছে। কিন্তু ডেট এবং তারিখ অনুযায়ী যেগুলো আমরা বলি সেটা হচ্ছে আগস্ট মাসের 5 তারিখে দুর্গাপুর, 6 তারিখে আসানসোল, 19 তারিখে শিলিগুড়ি। 3টে জায়গা রয়েছে। ঠিক 10 দিন আগে থেকে বুকিং নাম্বারটাও স্ক্রিনে রয়েছে, 10 দিন আগে থেকে বুকিং নাম্বার খুলে দেওয়া হবে, আপনারা বুক করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যেটা জানার সেটা হচ্ছে আমরা প্রত্যেক দিনের যে কথাবার্তাগুলো বলি, সেই কথাবার্তাগুলোর মধ্যে আপনারা একেবারে মন্ত্রমুগ্ধের মতো শোনেন। যখন আমরা বিষয় ঠিক করছিলাম, সেই বিষয় ঠিকের সময়ও কাকু একটা কথা বললেন, সেটা হচ্ছে যে যন্তর মন্তরে এখন সমস্ত গ্রহ নক্ষত্রেরা চলে এসছে। শুনেনি তার কি মতামত, তিনি কি বলছেন। অর্থাৎ জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন আমাদের সঙ্গে, চলুন তার কথা শুনি। অনেক স্বাগত, নমস্কার। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, আমার মতামত ব্যক্তি মানুষ হিসেবে আমার মতামত, আর জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ হিসাবে আমার মতামত, দুটোই কম বেশি একই রকম থাকবে। সেখানে আলাদা করে কারোর পক্ষে বিপক্ষে এই বিষয়ের মধ্যে আমি নেই। তার কারণ আজকের এই যন্তর মন্তরে যে গ্রহ সন্নিবেশ, মানে গ্রহদের জন্যই তো সব কিছু এই সমগ্র বিশ্বে হয়। তা এইখান থেকে যদি আমরা বিষয়টাকে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের আঙ্গিকে দেখি, যেটা আমার কর্ম, সুতরাং যে কোনো কিছু হলে আমি বারবার বলি এটা আমার কি বলবো, মানে ভালো অথবা মন্দ যে কোনো প্রবণতাই আপনারা মনে করতে পারেন, যে সবের সঙ্গে আমি জ্যোতিষশাস্ত্র কিংবা সংখ্যাতত্ত্বের আঙ্গিকে ঘটনাবলীকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। তার কারণ আমি আমার প্রথম প্রেম জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বকে ছেড়ে কিছু ভাবার জায়গাতেই থাকি না। এটা আমার মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে এটা আমার ত্রুটিও হতে পারে, আবার এটা আমার অতিরিক্ত জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বকে জাপটে ধরে থাকাও হতে পারে। কোনটা আপনারা বিচার করবেন সেটা আপনাদের হাতে, আমার হাতে নেই। কিন্তু আমি খুব পজিটিভ অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি সম্পর্কে, যার ফলে আজকের যন্তর মন্তরে যে গ্রহ সন্নিবেশের
যে আস্ফালন বিগত 20 দিন, প্রায় বোধহয় 22 দিন ধরেই এই বিষয়গুলো চলছে। গত 3 দিন ধরে সেটা আরও কি বলবো, উচ্চ গ্রামে চলে গেছে, তাই না? পক্ষ বিপক্ষ কোনো কিছু ইস্যু তৈরি হলে পক্ষ বিপক্ষ থাকবেই। আমার সেটা বিষয় তো নয় বলতে পারি না, অবশ্যই সেটা বিষয়, কিন্তু মূল বিষয়টা আমরা বারবার স্বাধীনোত্তর সময় থেকে কিন্তু আমরা চোখ বুজে সেটাকে ইগনোর করে যাচ্ছি। মোটামুটি 2000 সালের পর থেকে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে শিক্ষার ব্যবস্থাপনার কিছু প্রথাগত পরিবর্তন হয়েছিল, সেই সময় থেকে যদি আমরা 2001 সাল থেকে 2026 সালের আজকে 24শে জুলাই অবধি দেখি, রাজ্য এবং কেন্দ্র যেই বিভিন্ন ধরনের পরীক্ষা, শুধু নিট এক্সাম বা কোনো ইঞ্জিনিয়ারিং এক্সাম বলে বিষয় না, সেখানে ইউপিএসসিও আছে, সেখানে সিজিএলও আছে, সেখানে রাজ্যভিত্তিক বিভিন্ন এক্সামিনেশনও আছে, সব আছে। সব মিলিয়ে 2021 থেকে 2026-এর 24শে জুলাই অবধি কেবলমাত্র 220 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 21 থেকে 26 এই 25 বছরে মাত্র 220 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবার আপনারা ভাগ করে দেখে নিন বছরে কটা প্রশ্নপত্র বিভিন্ন ক্ষেত্রে ফাঁস হয়েছে। কখনো রাজ্য সরকার সেই পরীক্ষাকে নিয়ন্ত্রণ করছেন, কখনো কেন্দ্রীয় সরকার সেই পরীক্ষাকে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু প্রশ্ন ফাঁস থামছে না। তার মানে কি রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় আছেন, সে নেতানেত্রী থেকে প্রশাসন অর্থাৎ আমলারা, তারা কি নিজেরাই চায় প্রশ্নপত্রটা ফাঁস হোক? এখানে আমাদের গত পশ্চিমবঙ্গের সরকার খানিকটা বেঁচে গেছে, কারণ তারা প্রশ্নপত্রটা ফাঁস করেনি, পরীক্ষার রেজাল্টটাই বেঁচে দিয়েছে। একদিকে ভালো যে গত এসএসসি বা টেট মেটে প্রশ্নপত্র ফাঁস কিন্তু এই 220 বারের মধ্যে ঢোকেনি, তাই না বলুন? তারা বুদ্ধিমান একদিক থেকে, যে কোনো প্রশ্নপত্র ফাঁসে দেয়নি, ডাইরেক্ট চাকরিগুলোই বেঁচে দিয়েছে। প্রশ্ন ভাই পরীক্ষা দাও, তুমি চাকরি পাবে কি না সেটার সিওরিটি নেই, প্রশ্নপত্র ফাঁস হবে না। যে দেয়নি সেও পেয়ে যেতে পারে, তুমি দারুণ দিয়েও না পেতে পারো। সুতরাং আমাদের রাজ্যে গত 14 সাল থেকে হয়ে যাওয়া 2024 সালের মধ্যে টেট এসএসসি কেলেঙ্কারি কিন্তু এর মধ্যে নেই, কারণ ওটা প্রশ্ন ফাঁস হয়নি তো। সুতরাং প্রশ্ন ফাঁস 2020 বার হয়েছে। তাহলে 2021 থেকে 2026 25 বছরে 2020 বার যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল সরকার চালিয়েছে, মানে প্রশাসন চালিয়েছে, কেন্দ্রে বিভিন্ন 2001 থেকে 2026 অবধি মূলত দুটো দল সরকারকে লিড করছে। তাহলে এইগুলো হচ্ছে কেন বারবার? তাহলে কি নেতাদের সদিচ্ছার অভাব, না প্রশাসনিক লেভেলে সদিচ্ছার অভাব, নাকি এত বড় দেশে অনেক কিছুই ঘটে তাই ও থাকুক, বয়ে গেছে? আর এই 220 বার প্রশ্নপত্র লিক হওয়ার ফলে মূলত যেটা হয়েছে, 9 থেকে 10 কোটি পরীক্ষার্থী তারা কিন্তু এফেক্ট হয়েছে। 140 কোটির তুলনায় 10 কোটিটা খুব একটা বেশি নাম্বার মনে হচ্ছে আপনাদের? এমন কিছু নাম্বার না বলুন, যার ফলে হয়তো নেতা নেত্রী বা প্রশাসনিক ক্ষেত্রে যারা আছেন, সে রাজ্য হোক তথা কেন্দ্রে, তারা হয়তো সেটাই দৃষ্টিপাত করেননি, বা উল্টোটাও হতে পারে। তারা প্রভূত পরিমাণ চেষ্টা করছেন, কিছুতেই এমন কোনো এমসিল পাচ্ছেন না যে গর্তগুলোকে বন্ধ করবেন। মেবি সেটাও তো হতে পারে, আমরা তো জানি না সত্যি। কারণ এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এসছে, এনটিএর মাধ্যমে হয়, কিন্তু হওয়ার জন্য সেই সংস্থাটা গঠিত হয়েছে, কিন্তু সেই সংস্থায় কতজন কর্মরত পার্মানেন্ট? সেই সংস্থা কিভাবে কাজ করলে এমন কোনো এমসিল সরকার বা প্রশাসন পায় যে গর্তগুলো ভরবে? এটা নিয়ে কিন্তু কখনো যন্তর মন্তরে কোনো আলোচনা সভা কেউ আমরা ডাকি না। কি আমরা অভিভাবক মণ্ডলী, কি আমরা ছাত্রছাত্রী মণ্ডলী, ইভেন যারা রাজনৈতিক দলও আছেন,
কোনো দিন সার্বিকভাবে সব দলমত নির্বিশেষে মানুষের যা যা মত আছে, যে কোনো মত নির্বিশেষে কোনোদিনও যন্তর মন্তরে গিয়ে এরকম সভা আমরা দেখেছি? অন্তত পক্ষে এই যে কম্পিউটার যুগে, বর্তমানে এআই যুগে, দুদিন বাদে সুপার ইন্টেলিজেন্সের যুগে আমরা ঢুকে যাব, সেই যুগে এরকম কি দেখেছি কখনো? দেখিনি। পেপার লিক হয়েছে, আন্দোলন হয়েছে, জলকামান চলেছে, কাঁদানে গ্যাস চলেছে, পুলিশের লাঠিপেটা হয়েছে, উল্টো দিকে পুলিশ ভাঙা বোতল বা অন্য কোনো ইটের ঘায়ে আহত হয়েছে। কমন ফেনোমেন আমার দেশে। তাহলে বারবার প্রত্যেক বছর বিভিন্ন পরীক্ষার আঙ্গিকে কেন এটা হচ্ছে বা এটা বন্ধ করার উপায় কি, এটা নিয়ে বোধহয় আমরা কম অ্যাওয়্যার। তার কারণ দেখুন, 2001 থেকে 2026 যে 220 বারের কথা আমি বলছি, কারণ বিরোধী দলনেতা, সংসদের বিরোধী দলনেতা কেবলমাত্র এনডিএ রেজিমের কথাই বলেছেন 14 থেকে 26, সেখানে 152, কিন্তু তিনি টুক করে 2001 থেকে কিন্তু 14 অবধি আর টানেননি, সেখানে কিন্তু আরও 70 বার আছে। এবার আছে, এটা কাউকে আমি অ্যাটাক করব বলে আমারটা লুকিয়ে রাখবো, এটা রাজনৈতিক পন্থা। কিন্তু ব্যক্তি ভারতীয় প্রত্যেকেই তো, যারা যারা এফেক্ট হয়েছেন বা যার পরিবারের ছাত্রছাত্রী এফেক্ট হয়েছেন, তারা জানে মনে মনে। কারণ আমরা যেবার মাধ্যমিক দিয়েছিলাম, আমার এখনও মনে আছে, আমাদের সময় ভূগোল কোয়েশ্চেন আউট হয়ে গেছিলো, যার ফলে আমার খুব ভয় ছিল প্র্যাকটিক্যালি ভূগোলে। তখন আসলে বোধহয় ভালো করে বুঝতাম না বা কেউ বোঝায়নি, এখন খুব ভালো লাগে বিষয়টা। তা যাই হোক, আমরা সব শেষে, ইভেন আমরা অ্যাডিশনাল পরীক্ষা দেওয়ার পরে ভূগোল পরীক্ষা দিয়েছিলাম, কারণ ওটা আবার নতুন কোয়েশ্চেন পেপার বা সেকেন্ড বা থার্ড লটের কোয়েশ্চেন পেপার রিপ্রিন্ট হয়ে আবার আমাদের সময়কার মাধ্যমিকের আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম, আমাদের ভূগোল পরীক্ষাটা লাস্ট হয়েছিল। তো পেপার লিক তো তখন হয়েছিল, আমাদের বইয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে সবার শেষে হবে, বাঁচা গেছে, একটু হাতে সময় পেয়ে গেলাম, যেহেতু আমার খুব পচা লাগতো সাবজেক্টটা, আমার ক্ষেত্রে ভালো হয়ে গেল। এবার যে দারুণ ভূগোলে দারুণ প্রিপারেশান নিয়েছে, সে ভাবলো ইস, এটায় তো 95 মারবই, 92 মারবই, কারণ আমাদের সময় ওটাই প্রচুর নাম্বার। এখন তো ভূগোলে 100 কেউ হয়তো পেয়ে যান, জানি না কেন, সেরকমই নাম্বারের বহর। হাতের লেখার জন্য হয়তো 0.01% কাটা যায়, বাদ বাকি তো কাটা যায় না। তারা অনেক বেশি শার্প, শিক্ষিত আমাদের থেকে, সে অন্য প্রসঙ্গ। কিন্তু তখনও হয়েছিল কোনো গাফিলতি, কোনো রকম মানুষের ইন্টারফেয়ারেন্স, এক বা একাধিক, একজনের দ্বারা হয় না কোনো প্রশ্ন লিকেজ। গণ্ডগোলটা কোথায়? গণ্ডগোলটা আমি না এই ল্যাপটপে ফেলে রেখেছি অনুষ্ঠান শুরু করার আগে, যখন বৃষ্টি আমাকে প্রশ্ন করছিল কি গ্রহ নক্ষত্রের সঞ্চালন, তাহলে আমরা আজকে কী নিয়ে কথা বলবো, আমি বললাম গ্রহ তো সব যন্তর মন্তরে জড়ো হয়ে গেছে। সেটা দিয়ে বৃষ্টি মুখবন্ধ শুরু করলো, কিন্তু ওকে কথাটা বলতে বলতে আমি এখানে মূল রহস্যটা, কারণটা কিন্তু ল্যাপটপে সাজিয়ে রেখেছি। মূল কারণ জানেন কি? তার কারণ দেখুন, 2001 থেকে 2026 220 বার পেপার লিক হয়েছে, রাজ্য স্তর বা কেন্দ্রীয় স্তর, যে কোনো স্তরে হোক। হয়েছে তো আমার দেশে, সে তামিলনাড়ু হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, পাঞ্জাব হোক, দিল্লি হোক, মহারাষ্ট্র হোক, যে রাজ্যেরই হোক বা হোলসাম টোটাল ইন্ডিয়ারই হোক, ছাত্রছাত্রী বা যারা চাকরি প্রার্থী, তা আলটিমেট তো সেই মানুষগুলো, সেই ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থীরাই এফেক্টেড হয়েছেন। আলটিমেট আমার দেশেরই তো সকলে তাদের মেধার ম্যাক্সিমামটা দিয়ে চেষ্টা করতেন ওই পরীক্ষাটায় উত্তীর্ণ হওয়ার জন্য, সেরকম প্রিপারেশান নিয়েছিলেন। তা 220 বার তো তারা হতাশ হয়েছেন, হতোদ্যম হয়ে পড়েছেন। কেন? এর আগেও হয়েছে ঘটনা, ওই যে আমি বললাম, আমি তো আর 2001 সালে মাধ্যমিক দিইনি, তা আমরা তো 90-এর দশকে মাধ্যমিক দেওয়া ছেলে। তা তখনও তো ভূগোলের কোশ্চেনটা যে কোনো কারণে বেরিয়ে গিয়েছিল, আমরা শেষে পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় বোর্ড এক্সামে। কেন দিয়েছিলাম তাহলে? সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটছে। মূল রহস্যের জায়গা যেখানে বসে আছে না, সেটা হচ্ছে আমার স্বাধীন ভারতবর্ষের কুণ্ডলিতে। শুনে অবাক লাগতে পারে, কিন্তু এটা ফ্যাক্ট। মূল সমস্যাটা নেতাদের চেষ্টা বা প্রশাসনিক লেভেলের আমলাদের চেষ্টা
কত পার্সেন্টেজ আমি ওটা মেপে বলতে পারবো না। আমি যদি ধরেও নিই যে তারা 100 কেন 200% চেষ্টা করছেন যে কোনো এমসিলের সহায়তায় এই লিকেজগুলো বন্ধ করতে, আমি যদি ধরেও নিই, তাহলেও তাদের যে পদ্ধতি যেটা দিয়ে তারা লিক বন্ধ করতে চাইছেন সেখানে কিছু গাফিলতি থেকে যাচ্ছে, কিংবা সর্ষের মধ্যে কিছু ভূত থেকে যাচ্ছে যারা ওই ফাঁক ফোকর দিয়ে পুনরায় আর একটা কোশ্চেন পেপার গিয়ে বেচে দিচ্ছে বাজারে। আলটিমেট লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কিংবা চাকরির পরীক্ষার্থী এফেক্ট হয়ে যাচ্ছেন। কেন হচ্ছে? তার কারণ আমাদের মূল সমস্যাটা স্বাধীন ভারতের হরোস্কোপে। আমরা যদি একবার স্বাধীন ভারতের হরোস্কোপটা দেখি না, তার কারণ যারা আমার সম্ভবী অ্যাস্ট্রোর অনুষ্ঠান শোনেন বা আমার সিটিভিএন পর্দায় আমার অনুষ্ঠান প্রত্যেক মঙ্গলবার 1:35 বা বেলা 3টে শুক্রবার শোনেন, তারা জানেন গতবার ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে আমি বলেছিলাম যে আমরা যেহেতু 79তম বছরে ভারতবর্ষ চলবে, এই বছরটা কিন্তু ডামাডোলের একটা বছর ভারতকে কাটাতে হবে যতক্ষণ না আগামী 15ই আগস্ট আসে। সেটা 80th বছরে আমরা আগামী 15ই আগস্ট পড়ব, তথাপি তারপরেও কিছুদিন থাকবে। ওভারঅল ডামাডোল এখনও অনেক আছে। গ্রহযোগে বৃষ্টির রোজ চাহিদা থাকে, গ্রহরা কোথার থেকে কোথায় যাচ্ছে। যখন বৃষ্টিকে সব গ্রহ এনে আমি এখানে বসিয়ে দেবো তখন বৃষ্টি হাঁকপাক করবে। সেই পরিস্থিতি ক্রমাগত ঘনীভূত হচ্ছে, ক্রমাগত, এবং এটা দেওয়ালি অবধি প্রায় থাকবে। শুনে বৃষ্টির একটু দুঃখও লাগতে পারে, কারণ পুজো দেওয়ালিতে বেরোবে, ঘুরবে, আনন্দ করবে, কিন্তু পরিস্থিতি গ্রহ তো আমরা কেউ কন্ট্রোল করতে পারি না। আর আমার তো অত ক্যাপাসিটি নেই জামা প্যান্ট পরা, বড়জোর একটু ভালোবাসি পাঞ্জাবি পরতে, পাঞ্জাবি পরা জ্যোতিষী। আমার মা তারা মা কালীর এজেন্সিও নেই হাতে যে সবাইকে কন্ট্রোল করে দেবো নিজের জন্য বা আপনাদের জন্য। যাই হোক, ভারতবর্ষের কুণ্ডলিটাকে যদি আমরা দেখি না, বৃষলগ্ন এবং কর্কট রাশির কুণ্ডলী ভারতবর্ষের। অদ্ভুত একটা ভারতবর্ষের কুণ্ডলীর মধ্যে আছে, সেটা হচ্ছে 3rd হাউসে রবি, বুধ, শুক্র, শনি, চন্দ্র একত্রিত বসে আছে। শনি এবং রবির একত্রীকরণ, সঙ্গে শুক্র, বুধ এবং চন্দ্র নিজের ঘরে। বৃহস্পতি 6ষ্ঠে বসে আছে আর শনি বসে আছে 3rd-এ। অ্যাকচুয়ালি যারা জ্যোতিষ জানেন তারা নিশ্চয়ই খেয়াল করছেন শনিদেব তুঙ্গি হয় কোন ঘরে? তুলা রাশির ঘরে। আর বৃহস্পতিদেব বর্তমানেই আছেন কোথায় তুঙ্গ অবস্থায়? কর্কট রাশির ঘরে। দেখুন, কর্কট রাশির ঘরে শনিদেব বসে আছেন আর তুলা রাশির ঘরে বৃহস্পতিদেব বসে আছেন। মানে শনির তুঙ্গ ক্ষেত্রে বৃহস্পতিদেব বসে আছেন আর বৃহস্পতিদেবের তুঙ্গ ক্ষেত্রে শনিদেব বসে আছে। এটা একটা উল্টো এফেক্টিভিটি এসে গেছে। তার কারণ শনি হচ্ছে ন্যায়াধীশ, আইন, আদালত, ন্যায়, নৈতিকতার কারক এবং জনগণের কারক। আর বৃহস্পতিদেব হচ্ছে প্রকৃত জ্ঞান, বিদ্যা, প্রাজ্ঞতা এবং সংস্কারের কারক। বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে তুঙ্গ হন, সেখানে শনিদেব গেছেন। আর শনিদেব তুলা রাশির ঘরে তুঙ্গ হন, সেখানে বৃহস্পতিদেব গেছেন। যার ফলে এই যে রিভার্স অবস্থান হয়েছে শনি এবং বৃহস্পতির, এটার ফলে শনি জনগণ, কিন্তু তিনি ন্যায়, নৈতিকতা, বিচারালয়ের বিচারপতি, আলটিমেট জজ অব দ্য জোডিয়াক, বিচারক। সেই বিচারক বিচার দেবেন, কিন্তু বসে আছেন জলরাশিস্থ চন্দ্রের সাথে, সঙ্গে রবি যুক্ত হয়ে। 4র্থ স্থানের মালিক রবি, যেটা আমাদের টোটাল দেশের পরিবেশকে দেখায়, জনগণকে দেখায়। তার সঙ্গে শনি ক্ল্যাশ করছেন বৃহস্পতিদেবের তুঙ্গক্ষেত্রে। অতএব কানেক্টিভিটি, সঠিক ন্যায় নৈতিকতা এবং সঠিক জাজমেন্ট না শনি দিচ্ছে না রবি দিচ্ছে। রবি মানেই কি রাজা, জনগণ, শনিও জনগণ। বুঝুন এবার জনগণের কাণ্ড কারখানা। স্বাধীনোত্তর সময় থেকে আজ অবধি জনগণ হই হই করে আমরা ঝাঁপিয়ে পড়ি। আবেগ তো আছে জনগণের, আমরা ভালো কিছু হোক চাই, সঠিক চাহিদা। কিন্তু ভালো কিছু হোক চাই যতক্ষণ বাজারটা গরম থাকে ততক্ষণ। ঠান্ডা বাজারে কিন্তু আমরা নিজেদেরটা ভালো বুঝি আর কারুরটা কিচ্ছু বুঝি না। এটা হয়ে গেছে প্রবলেম। আর যে জ্ঞান, বিদ্যা, প্রাজ্ঞতা এবং মূলত সংস্কারের কারক বৃহস্পতি, যে কর্কট রাশির ঘরে থাকলে ভালো থাকতো, সে বসে আছে তুলা রাশির গৃহগত হয়ে।
যেখানে শনিদেব বিচার করার জন্য ব্যালেন্স করেন, তুলা মিন্স ব্যালেন্স। এবার বৃহস্পতিদেব ওখানে গেছেন, যেটা ষষ্ঠ ক্ষেত্র স্বাধীন ভারতের। ষষ্ঠ মানে কি? শত্রু। তা শত্রু কে হলো? জ্ঞান। শত্রু কে হলো? সংস্কার। শত্রু কে হলো? বিদ্যা, প্রাজ্ঞতা। 2021 থেকে 2026 220 বার পেপার লিক। প্রবলেমটা কোথায়? ভারতবর্ষের হরোস্কোপে। তা বলে কি তার মানে কি এই প্রবলেম কখনো সলভ হবে না? 200% সলভ হবে 2027 সালের 16ই ফেব্রুয়ারির পর থেকে, মঙ্গলের আন্ডারে বৃহস্পতির দশা শুরু হওয়ার পর থেকে। কেন এর মধ্যে হবে না? উদ্যোগ হবে, মারামারি হবে, লাঠালাঠি হবে, যেরকম হচ্ছে। আরও লড়াই আন্দোলন তীব্র হতে পারে, কারণ সামনে পূর্ণিমা, তারপরে অমাবস্যা, দুখানা গ্রহণ আছে। ভারতবর্ষ থেকে দৃশ্য না, কিন্তু ইম্প্যাক্ট তো হবেই 20-25%। আরও গ্রহযোগ আছে, পরপর আসবো শাম্ভবী অ্যাস্ট্রো সিটিবিএনে। কেন বললাম সামনের বছর ফেব্রুয়ারি মাসের পর কিছু ম্যাসিভ চেঞ্জ ওভার, এই রুলস রেগুলেশন, শিক্ষা, বিদ্যা, এক্সামিনেশন, এই পারপাস আসতে পারে। কারণ ভারতবর্ষের বর্তমান রানিং দশা মঙ্গলের আন্ডারে রাহুর, যেটা নেক্সট ইয়ার মিডল অফ দ্য ফেব্রুয়ারি অবধি চলবে। আর বর্তমানে মঙ্গল রাহু বুধের দশায় চলছে। বুধকে পঞ্চমাধিপতি আমার দেশের হরোস্কোপে। পঞ্চম মিন্স বিদ্যা, বুদ্ধি। বুধকে ছাত্র সমাজ হচ্ছে ক্যাচাল তাদের মধ্যে। মঙ্গলের সাথে বুধের অ্যান্টি, রাহুর সাথে বুধের অ্যান্টি, সব গ্রহ দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, সকলের অ্যান্টি। এই প্রভাব কিছুটা কাট হবে অক্টোবর মাসের 10 তারিখের পর গিয়ে, মিনিমাম সেপ্টেম্বর মাসের 10 তারিখের পর। আমি ম্যাক্সিমাম বলছি অক্টোবর মাসের 10 তারিখ। করতে করতে যাবে নেক্সট ইয়ার যখন মঙ্গল রাহুর দশা শেষ হবে ভারতবর্ষে, মঙ্গলের আন্ডারে জুপিটারের দশা শুরু হবে। তখন থেকে অরিজিনাল রিফর্মস, সঠিক আইন, সেই রকম শাস্তিমূলক ব্যবস্থাপনা এবং সেটাকে রুল আউট করা সব শুরু হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসের মিডিলের পর থেকে। তার আগে এবার আপনি আরশোলার দলে না আপনি বেগন স্প্রের দলে, আমি হাত জোর করে বলবো কারুর দলে থাকবেন না, সঠিক দেশ চালানোর দলে থাকুন। 220 পেরিয়ে যেন 221 বার পেপার লিক হয়েছে, এটা কোনো দিন আর কৌশিক কাশ্যপকে এই মঞ্চ থেকে বলতে না হয়। সেটার ব্যবস্থা সরকার, প্রশাসন এবং আমি আপনি সকলে মিলে গ্রহণ করি। সেটাই হবে এই শনি বৃহস্পতির অপোজিট ডাইরেকশনে আমার হরোস্কোপে জন্মকালীন বসে থাকা দেশের, তার প্রকৃত সমাধান। কারণ জ্যোতিষশাস্ত্রে আছে, এটা আছে মানে কি ওটাই ঘটবে? ওটাকে যাতে ব্লক করা যায় সেই অনুযায়ী কর্ম করতে হয়, ওই অনুযায়ী কর্ম করাটাই হচ্ছে রেমেডি। আর যদি জল যেদিকে চল সেদিকে গ্রহ বলছে তাই আমি করছি, তাহলে সারা জীবন এই পেপার লিকের পরিসংখ্যান বাড়তেই থাকবে। আর আমরা সব সংস্কারহীনতায় যেরকম ভুগি সেরকম ভুগবো। এর সঙ্গে কোনো শিক্ষা অশিক্ষার কারণ নেই। কেউ অনেকক্ষণ ফোনে দাঁড়িয়েছিলেন, হাত জোর করে ক্ষমা চাইছি। তার কারণ আপনি হয়তো রাগ করলেন, কিন্তু এইগুলো বলার দরকার জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের আঙ্গিকে। কারণ জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বটা কেবল উল্টো রথের উপাচারে দাঁড়িয়ে নেই। ওটা জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের বিশ্লেষণই না, উল্টো রথের উপাচার বা রথের উপাচার। ওটার সঙ্গে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই। কোনো মুসলিম ভাই বোন, কোনো খ্রিস্টান ভাই বোন, বৌদ্ধিস্ট ভাই বোন, কোনো শিখ পাঞ্জাবি ভাই বোন উল্টো রথ পালন করে? তারা সেই উপাচারগুলো করবে? তা বলে কি গ্রহ কি ধর্ম দেখে করে নাকি এফেক্ট? একদম। ভাবনাটা একটু দয়া করে ভাববেন। কেউ রেগেও যেতে পারেন আমার ওপর, যারা রাগ করবেন তারা কিন্তু চোরের ওপর রাগ করে ভুঁয়ে ভাত খাচ্ছেন। আর যারা ভালোবাসবেন, সারা জীবন জিতেছেন, আগামীতেও জিতবেন, এই গ্যারেন্টি কৌশিক কাশ্যপের জ্যোতিষ সংখ্যা তত্ত্বের হাত ধরে। একদম একদম শার্প ক্লোজিং করতে হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। কালকে থেকেই বুকিং অন হবে। কোথায় জানো? দুর্গাপুর আর আসানসোল। দুর্গাপুর, হ্যাঁ, 5 তারিখ দুর্গাপুর, 6 তারিখ আসানসোল, বুকিং অন হয়ে যাবে। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।